হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিও টপিকটা খুবই স্পেশাল। স্বামী হত্যায় কেন স্ত্রীকে গ্রেপ্তার করা হয়? স্ত্রী হত্যায় কেন স্বামীকে গ্রেপ্তার করা হয়? কোনো কারণ নাই, কোনো কিছু জানে না, বোঝে না। তারপরেও স্ত্রী হত্যা হয়েছে, স্বামী বাড়িতে আছে, স্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে স্বামী মারা গেল, স্বামীকে হত্যা করা হলো, স্বামীকে কেউ খুন করলো। এক্ষেত্রে কেন স্ত্রীকে গ্রেপ্তার করা হয়? কেন স্ত্রীকে অভিযুক্ত করা হয়? আরেকটা বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয়, প্লে অফ এলইবি বা অন্যত্র থাকার অজুহাত। মামলার কোন পর্যায়ে বিবেচনা করা হয়? কোন একটা মামলায় উনি ছিল না বলবে দাবি করে। কোন একটা মামলার মধ্যে যাকে অপরাধী কোন একটা মামলার মধ্যে যাকে অপরাধী করা হয়েছে সে বলতেছে, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ওখানে ছিলাম না, আমি ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না, আমি অন্য কোথাও ছিলাম। তাহলে অন্য কোথাও থাকলে সে তো ওই অপরাধটা করেনি। এখন এই ধরনের অজুহাত মামলার কোন পর্যায়ে বিবেচনা করা হয়? আজকে সম্পূর্ণ টপিকটা, সম্পূর্ণ ভিডিওটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স থেকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন অথবা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কোন একটা স্ত্রী মারা গেল। কোন একজন স্বামী এবং স্ত্রী উভয়ই একটা ঘরে ছিল, তাদের বাসায় ছিল, অথবা তারা কোথাও বেড়াতে গিয়েছে, কক্সবাজার বেড়াতে গিয়েছে বা যে কোনো একটা ভ্রমণে গিয়েছে। যাওয়ার পরে স্বামী স্ত্রী উপস্থিত ছিল। স্বামী স্ত্রী একটা রুম ভাড়া নিয়েছে। ওই রুমের মধ্যে স্ত্রী খুন হয়ে গেল, স্ত্রী হত্যা হয়ে গেল, স্ত্রীকে হত্যা করা হলো। কে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এই ক্ষেত্রে অবশ্যই স্বামীকে গ্রেপ্তার করবে। এক্ষেত্রে অবশ্যই স্বামীকে গ্রেপ্তার করা হবে, যেহেতু স্বামীর জিম্মায় ছিল, স্বামীর হেফাজতে ছিল, স্ত্রী অবশ্যই স্বামীর হেফাজতে থাকবে। এক্ষেত্রে সে অন্য কারো হেফাজতে ছিল না। তাহলে এক্ষেত্রে যদি স্বামী প্রমাণ করতে না পারে তাকে অন্য কোনো একজন ব্যক্তি, কোনো সন্ত্রাসী, কোনো দস্যু, কোনো ডাকাত বা কোনো অপরাধী, হত্যাকারী, অন্য কোনো হত্যাকারী হত্যা করেছে, অন্য কোনো হত্যাকারী তাকে হত্যা করেছে, তার স্ত্রীকে হত্যা করেছে, সেটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামীকে গ্রেপ্তার করা হবে, স্বামীকে অভিযুক্ত করা হবে, স্বামীকে এই হত্যার দায়ে দোষী করা হবে। এই সম্পর্কে বলা আছে 30 বিএলডি আপিল ডিভিশন 64 নম্বর পেজ। হাইকোর্ট ডিভিশনের এই রেফারেন্সে বলা হচ্ছে, স্ত্রী হত্যা মামলায় ঘটনার সময় স্বামী বাড়িতে ছিল না। স্বামী কিন্তু বাড়িতে ছিল না, এই মামলায় বলা হচ্ছে। উহা প্রমাণের দায়িত্ব স্বামীর। স্বামী যে বাড়িতে ছিল না এটা প্রমাণ করবে কে? স্বামীকে প্রমাণ করতে হবে। স্বামী যে ওই সময়, হত্যার সময় যে স্বামী ছিল না সেটা অবশ্যই স্বামীকে প্রমাণ করতে হবে। যদিও বাদী পক্ষই তাহার কোনো কেস যদিও বাদী পক্ষই তাহার প্রমাণ করিবে। বলা হচ্ছে যদিও বাদী পক্ষকে তার কেসটা, তার মামলা প্রমাণ করতে হবে। তারপরেও এই ক্ষেত্রে বলা হচ্ছে স্বামী যদি বাঁচতে চায়, এক্ষেত্রে অবশ্যই স্বামীকেই, যে বাড়িতে ছিল না সেটা তাকেই প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, এই হত্যাটা স্ত্রীকে যে হত্যা করেছে সেটা আমি নই, অন্য কোনো ব্যক্তি। তাহলে অন্য কোনো ব্যক্তি, সে হয়তো অন্য খেয়ে খুন করেছে সেটা জানতে পারবে না, কিন্তু অবশ্যই এক্ষেত্রে সে যদি বাড়িতে না থাকে তাহলে সে তো জানতে পারবে না যে কে হত্যা করেছে। তাহলে সে যে বাড়িতে ছিল না, সে কোথায় ছিল সেটা তাকে অবশ্যই প্রমাণ করতে হবে। ওই সময়, ঘটনার সময় সে কোথায় ছিল সেটা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে, যদিও বাদীপক্ষই তাহার কেস প্রমাণ করিবে। কারণ এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। এই স্ত্রী স্বামীর হেফাজতে ছিল, স্বামীর জিম্মায় ছিল, স্বামীর বাড়িতে ছিল। স্ত্রীকে কে হত্যা করেছে সেটা অবশ্যই স্বামীকে প্রমাণ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে বিশেষ ঘটনা প্রমাণের দায়িত্ব স্বামীর। বলা হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই স্বামীকে প্রমাণ করতে হবে। যাহা সাক্ষ্য প্রমাণ এবং পারিপার্শ্বিক অবস্থা দ্বারা স্বামী প্রমাণ করিতে ব্যর্থ হয়। যাহা সাক্ষ্য প্রমাণ এবং পারিপার্শ্বিক অবস্থা দ্বারা স্বামী প্রমাণ করতে ব্যর্থ হয়। সুতরাং স্বামীর দোষ অস্বীকার করিবার কোনো ওজোর থাকে না। স্বামী যদি পারিপার্শ্বিক অবস্থা সবকিছু, সাক্ষ্য প্রমাণ সবকিছু দিয়ে যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয়,
যে সে বাড়িতে ছিল না, অন্য কোথাও ছিল, সেটা যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্বামীর দোষ অস্বীকার, স্বামী যে হত্যা করেনি সেটা অস্বীকার করার সুযোগ নেই। স্বামী যে হত্যা করেছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে সে হত্যাটি করেছে। এটাই বলা হচ্ছে, তাকে অবশ্যই এটা মানতে হবে, তাকে অবশ্যই এটা মানতে হবে যে সে হত্যা করেছে। যদি সে প্রমাণ করতে না পারে, সে অন্য কোথাও ছিল, পারিপার্শ্বিক যে অবস্থা তা দেখে সাক্ষ্য প্রমাণ দিয়ে যদি সে প্রমাণ করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে তাকেই দোষী সাব্যস্ত করা হবে। এটা বলা আছে 30 বিএলডি আপিল ডিভিশন 64 নম্বর পাতা। একই বিষয়ে আরেকটা রেফারেন্স হচ্ছে, একইভাবে বলা হচ্ছে, স্ত্রী যদি স্বামীর হেফাজতে বা একসঙ্গে বসবাসকালীন মারা যায়, একসঙ্গে বসবাসকালীন মারা গেছে, স্বামীর হেফাজতে ছিল স্ত্রী, স্বামীর কাছে ছিল, স্বামীর জিম্মায় ছিল, স্বামীর কাছে ছিল, স্বামীর সঙ্গে বসবাস করছিল, সে বসবাসকালীন যদি মারা যায়, তবে স্বামীকে যেমন সঙ্গত ব্যাখ্যা দেওয়া আইনগত কারণ জন্মায়। বলা হচ্ছে এখানে যেহেতু সঙ্গত ব্যাখ্যা দেওয়া, মারা যাওয়ার কারণটা স্বামী, স্ত্রী কিভাবে মারা গেল, স্ত্রীকে কে খুন করলো, সেটা যেমন এই ধরনের ব্যাখ্যা দিতে হবে, কারণ দেখাতে হবে, সে যে খুন করেনি তার খুনের কারণটা ব্যাখ্যা দিতে হবে। সেরকম স্বামীর মৃত্যুর কারণ, যদি স্বামীও যদি মারা যায়, স্বামী, স্বামীকে কেউ হত্যা করলো, স্বামীর মৃত্যুর কারণটা অবশ্যই সঙ্গত কারণ ব্যাখ্যা করতে হবে স্ত্রীকে, স্ত্রীকে অবশ্যই সঙ্গত কারণ ব্যাখ্যা করতে হবে। যেহেতু স্বামী এবং স্ত্রী দুজনেই একসাথে ছিল, স্বামী যদি মারা যায় তখন সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে প্রমাণ করতে হবে যে স্বামী কিভাবে মারা গেল, স্বামী কি ন্যাচারালি মারা গেল নাকি আনন্যাচারালি, কে তাকে হত্যা করলো স্বামীকে, সেটা অবশ্যই স্ত্রীকেই প্রমাণ করতে হবে। স্বামী যেমন স্ত্রী হত্যায় যেমন স্বামী জড়িত থাকতে পারে, অভিযুক্ত হতে পারে, তেমনি স্বামী হত্যায়ও স্ত্রী অভিযুক্ত হতে পারে। অবশ্যই এক্ষেত্রে স্বামী যদি মারা যায় তখন স্ত্রীকেই তার সঙ্গত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা যদি সঙ্গত না হয় তাহলে স্ত্রী স্বামীর হত্যার জন্য দায়ী হবে। এটা বলা হচ্ছে 10 MLR হাইকোর্ট ডিভিশন 10 থেকে 16 নম্বর পাতায়। একইভাবে একই কথায় বলা আছে আরেকটি রেফারেন্সে, সেটা হচ্ছে 42 DLR হাইকোর্ট ডিভিশন 465 নম্বর পাতায়। এটা হচ্ছে মূল কথা, স্বামী হত্যার জন্য স্ত্রী জড়িত থাকতে পারে, স্ত্রী হত্যার জন্য স্বামী জড়িত থাকতে পারে। যদি সঙ্গত কারণ ব্যাখ্যা করতে না পারে তখন সেক্ষেত্রে তাদেরকে যে কাউকে দোষী সাব্যস্ত করতে পারে। কারণ একটার সাথে একজন স্বামীর সাথে স্ত্রী ছিল, স্বামীর সাথে স্ত্রী শুয়েছিল, ঘুমাইছিল, তাদের মধ্যে যে কোনো সময় মারামারি হতে পারে, যে কোনো রাগান্বিত হয়ে তাদেরকে কেউ না কেউ একজনকে খুন করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যে বেঁচে আছে তাকে প্রমাণ করতে হবে যে সে ন্যাচারালি মৃত্যু হয়েছে, তাকে সে খুন করেনি, অথবা খুন করেছে কে, অপর কোনো থার্ড পারসন, ডাকাতি হয়েছে বা যে কোনো ধরনের একজন অপরাধী খুন করেছে, কিভাবে খুন করেছে সেটা অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তার ব্যাখ্যা যদি সঙ্গত না হয় সেক্ষেত্রে সেই দোষী হিসেবে গণ্য করা হবে। সেটা যদি স্ত্রীও হয়, স্ত্রীকেও স্বামী হত্যার জন্য দায়ী করা যাবে। আর একটা বিষয় হচ্ছে, ভিডিওর প্রথম দিকে যেটা বলছিলাম, প্লে অফ অ্যালিবি কখন ওজোর তোলা যায়, কখন এটা বিবেচনা করা যায়। প্লে অফ অ্যালিবি অন্যত্র থাকার অজুহাত, আমি ঘটনাস্থলে ছিলাম না। প্রত্যেকটা প্রায় অধিকাংশ আসামি এই কথা দিয়েই, এই পয়েন্টটা দিয়েই খালাস পাচ্ছে, এই পয়েন্টটাই ওজোর তোলে। এখন এই পয়েন্টটা যে তুলবো, তোলার সাথে সাথে অবশ্যই সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্লে অফ অ্যালিবি অন্যত্র থাকার অজুহাত আপনাকেই প্রমাণ করতে হবে। এখন ভিডিওর প্রথম দিকে যেটা বলছিলাম, প্লে অফ অ্যালিবি বিবেচনাটা করবে কখন, এটা কোথায় বলা আছে, কখন বলা আছে? প্লে অফ অ্যালিবি ডিসাইডেড অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল, এটা বলা হচ্ছে ট্রায়ালে এটা ডিসাইড করা যাবে, এটা আগে ডিসাইড করার সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই।
আমি অপরাধের সাথে জড়িত না, আমি অপরাধ সংগঠনের সময়ে, অপরাধ সংগঠিত স্থানে, তারিখে, দিনে আমি ওখানে উপস্থিত ছিলাম না, অন্য কোথাও ছিলাম। সেটা দিয়ে আপনি জামিন পাবেন না। সেটা দিয়ে আপনি শুধুমাত্র ট্রায়ালে গিয়ে সেটা বিবেচনা করবে। ট্রায়াল, বিচারে গিয়ে যখন সাক্ষ্য প্রমাণ হবে, আর্গুমেন্ট হবে, যুক্তিতর্ক হবে, সেই সময় সেটা বিবেচনা করবে, রায়ে সেটা বিবেচনা করবে। ট্রায়ালে, বিচারের সময় বিবেচনা করা হবে। সেটা বলা আছে, সেটা সম্পর্কে যেটা রেফারেন্স আছে, রুলিংস আছে, সেটা হচ্ছে 62 ডিএলআর 2010 সাল, হাইকোর্ট ডিভিশন 38 নম্বর পাতা। 38 নম্বর পাতায় এটা বলা আছে। 62 নম্বর ডিএলআর 2010 সাল, হাইকোর্ট ডিভিশন 38 নম্বর পেজ। ডিফেন্স ফ্লি টু বি ডিসাইডেড এট দ্য টাইম অফ ট্রায়াল, এটাই বলা আছে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ধরনের ভিডিও প্রায় করে থাকি। আইন, অপরাধ এসব বিষয়ে আমি খুব বিচার বিশ্লেষণ করে থাকি, বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। চাইলে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।